ডক্টর কি আছেন এখানে? প্লিজ হেল্প। ডক্টর কি আছে? কি আছে? কি আছে? আমার ভাইকে প্লিজ বাঁচান। আই দেখো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই কুইক নিয়ে চলো কুইক। হ্যালো, আসানসোল থানা। নমস্কার, আমি ডক্টর টিকে পাল বলছিলাম। লুসিফার হসপিটাল থেকে। হ্যাঁ বলুন ডক্টর বাবু, কিভাবে আপনাকে হেল্প করতে পারি? দেখুন, একটু আগে আমাদের এখানে একটা নতুন কেস এসেছে, সেই ব্যাপারে একটুখানি ইনফর্ম করতে চাই। ইনফরমেশন? কি ব্যাপারে? দেখুন, কিছুক্ষণ আগে ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে মঞ্জুলা রয় নামে একজন লেডি ডাক্তারকে এখানে নিয়ে আসা হয়। ক্রিটিক্যাল কন্ডিশন কিরকম? মঞ্জুলার হাজব্যান্ড, উনিও একজন ডাক্তার, উনি জানিয়েছেন যে মঞ্জুলা ফিনাইল খেয়েছে। তারপর? আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মঞ্জুলা কিছুতেই বাঁচানো যায়নি, তাই তো? হ্যাঁ, আপনারা যদি একবার। হ্যাঁ, আমরা 10-15 মিনিটের মধ্যে আসছি। নমস্কার, ক্রাইম ডায়েরির আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পৃথিবীতে বিশ্বাস শব্দটা অত্যন্ত সংবেদনশীল একটি জিনিস, আর এই বিশ্বাস শব্দটা যখন যুক্ত থাকে কোনো বিশেষ পেশার সঙ্গে, তখন সেটা আরো বেশি সংবেদনশীল হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন আমি আজ আপনাদের কেন এই কথা বলছি, কারণ আজকের ক্রাইম ডায়েরির এই রোমহর্ষক পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন এক অপরাধের কাহিনী যেটা দেখলে আপনারা চমকে যাবেন, আপনারা শিউরে উঠবেন। কিন্তু কি সেই কাহিনী, আসুন দেখে নেই। মে আই কামিং ডক্টর? কাম প্লিজ সিট ডাউন। বলুন তো ব্যাপারটা কি? ব্যাপারটা আপনাকে তো ফোনে কিছুই বলিনি, ব্যাপারটা ভেরি সিরিয়াস। ডোন্ট ওয়ারি, আপনি আমাকে বলতে পারেন। ওই যে ফোনে বললাম, ঘন্টাখানেক আগে মঞ্জুলা রায় নামে একজন লেডি ডক্টরকে ওনার হাজব্যান্ড সম্পূর্ণ অচেতন অবস্থায় আমাদের এখানে নিয়ে আসে। আচ্ছা, আপনি তো বলেছিলেন মঞ্জুলার স্বামীও একজন ডক্টর, রাইট? হ্যাঁ, তাই তো জানি, তবে কিসের ডাক্তার জানা হয়নি। ওকে, সেটা আমরা জেনে নেব। যখন এটা সুইসাইড কেস, তখন আপনি ভালোই করেছেন আমাদের খবর দিয়ে। না অফিসার, আমার কেমন যেন মনে হচ্ছে এটা সুইসাইড কেস নয়। কেন আপনার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? দুটো কারণে। কি কি? ফার্স্ট অফ অল, মঞ্জুলার মুখ থেকে কোনো ফ্রোদিং হয়নি। কি হয়নি? ফ্রোদিং মানে মঞ্জুলা দেবীর মুখ থেকে কোনো গ্যাঁজলা বা ফেনা ওই জাতীয় কিছু বের হয়নি, যেটা ফিনাইল বা ওই জাতীয় কিছু খেলে হয়। স্ট্রেঞ্জ। আর সন্দেহের দ্বিতীয় কারণটা? দ্বিতীয় কারণ, এই ধরনের কেসে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা স্টমাক ওয়াশ করে দিই। হ্যাঁ জানি, পেটে যা যা আছে সেগুলো বের করে দেওয়া হয়। এক্ষেত্রে মঞ্জুলা দেবীর পেট থেকে প্রচুর পরিমাণে লিকুইড বের হওয়ার কথা থাকলেও সামান্য কিছু খাবার বেরিয়েছে। আশ্চর্য। সেই জন্যেই আমাদের হেড নার্স আর আমার দুজনেরই সন্দেহ মঞ্জুলা দেবীর মৃত্যু ওই ফিনাইল খাওয়ার কারণে হয়নি। আচ্ছা, মঞ্জুলার স্বামী আপনাকে এক্স্যাক্টলি কি কি জানিয়েছিল একটু বলবেন? ওর স্বামী বলেছিল, আমাদের বাথরুমে একটা গোটা ফিনাইলের বোতল রাখা ছিল, আর আমার মিসেস ওটার প্রায় পুরোটাই খেয়ে ফেলেছে। আপনি তখন বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতেই ছিলাম, আমি ড্রয়িং রুমে কাজ করছিলাম। তারপর ওর গোঙানির শব্দ শুনে আমি ছুটে গিয়ে দেখি ও বাথরুমে পড়ে আছে, আর ওর পায়ের কাছে ওই ফিনাইলের বোতলটা গড়াগড়ি খাচ্ছে। তার মানে মঞ্জুলার স্বামী আপনার কাছে যে ফিনাইল খাওয়ার গল্পটা বলেছে, তার সঙ্গে এই উপসর্গগুলো ঠিক ম্যাচ করছে না। তার মানে মেয়েটার মৃত্যু হয়েছে অন্য কোনো কারণে। ইয়েস, একদম অন্য কোনো কারণে। আচ্ছা, এক্স্যাক্ট কি কারণ সেটা কি বুঝতে পেরেছেন? না, এখনো না। অস্বাভাবিক মৃত্যুর কেস যখন, তখন পোস্টমর্টেম তো করতেই হবে, আর তখন আশা করি মৃত্যুর কারণটা আমরা জানতে পারবো।
সেই জন্যই তো তড়িঘড়ি ফোন করে আপনাদের ইনফর্ম করলাম। আপনি ভালো করেছেন ডক্টর আমাদের খবর দিয়ে। আচ্ছা, আমি প্রথমে মঞ্জুলার বডিটা দেখব আর তারপর ওর হাজবেন্ডের সঙ্গে একবার কথা বলবো। শিওর। মিস্টার রয়, মিস্টার রয়, ইয়েস, থানা থেকে এসেছেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চান। আমি এখন কথা বলার মতন অবস্থায় নেই ডাক্তার। জানি, কিন্তু এটা যেহেতু অস্বাভাবিক মৃত্যুর কেস, তো আইনের ঝক্কি তো পোহাতেই হবে। পুলিশে খবরটা কে দিল? আমি ইনফর্ম করেছি। আমাকে না জিজ্ঞেস করেই বলে দিলেন? আমি আমার ডিউটি করেছি, পুলিশ নিজের ডিউটি করবে। এনিওয়ে, ওদিকটা দেখি কি হচ্ছে, আপনারা কথা বলুন। ডক্টর রায়, দেখুন, স্বেচ্ছায় আপনাকে ডিস্টার্ব করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু ওই যে ডক্টর পাল বললেন এটা একটা অস্বাভাবিক মৃত্যুর কেস, তাই আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। মঞ্জুলার দাহ সংস্কার মিটে যাওয়ার পর এসব সওয়াল জবাব করলে ভালো হয় না অফিসার? সেটা সম্ভব নয়। চাইলে এই পৃথিবীতে সবই করা সম্ভব, শুধু সদিচ্ছাটা থাকতে হয় অফিসার। এনিওয়ে, বলুন কি জানতে চান? আপনার নাম কি? বিবেক, ডক্টর বিবেক রয়। আপনি কিসের ডাক্তার? আমি একজন অ্যানাস্থেসিস্ট। আপনি কি কোনো হসপিটাল বা নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছেন? আমি বিভিন্ন প্রাইভেট হসপিটালে ঘুরে ঘুরে কাজ করে থাকি। আর আপনার স্ত্রী, শুনলাম উনিও একজন ডাক্তার ছিলেন। ঠিকই শুনেছেন, মঞ্জুলাও একজন ডাক্তার ছিল। কিসের ডাক্তার ছিলেন উনি? গাইনোকোলজিস্ট। উনি কোথায় প্র্যাকটিস করতেন? ওর নিজস্ব একটা ক্লিনিক ছিল, কিন্তু 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 কি? কিন্তু ওর ক্লিনিকটা গত প্রায় 2.5 মাস ধরে তালা বন্ধ ছিল। কেন তালা বন্ধ ছিল কেন? আসলে মঞ্জুলা খুব উচ্চাকাঙ্ক্ষী ছিল। ওর ইচ্ছা ছিল লন্ডন থেকে FRCS করার। এই শুনছো? আরে শোনো না, তাকাও। ম্যাডাম, আমি তো চোখ দিয়ে শুনি না, আমি তো কান দিয়ে শুনি নাকি? এই জন্যই আমার তোমার সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না। আচ্ছা বাবা, বলো কি হয়েছে? কিছু হয়নি, বাদ দাও। উফ, বলো না কি হয়েছে। বললাম তো বাদ দাও। আচ্ছা বাবা, সরি। না, এবার বলো কি হয়েছে। শোনো না, এইমাত্র অমিতাভদার সাথে কথা হলো। অমিতাভদা? কি অমিতাভদা? ডক্টর অমিতাভ মৈত্র মেডিকেল কলেজে আমার সিনিয়র ছিল। ও, লাইন মারতো বুঝি তোমার সাথে? ধ্যাত, সবসময় ইয়ার্কি মেরো না তো, খালি ফাজলামো। আসলে সুন্দরী বউ তো, তাই খুব ভয়ে ভয়ে দিন কাটাই। হট করে কে কখন ইলোপ করে নিয়ে চলে যায়। এই তুমি থামবে? আমি যেটা বলছি সেটা একটু সিরিয়াসলি শোনো। আচ্ছা বেশ, বলো। হ্যাঁ, যা বলছিলাম, অমিতাভদা বলছিল আমি যদি লন্ডনে গিয়ে হায়ার স্টাডিজ করতে চাই তাহলে উনি আমাকে ওখানে সমস্ত রকম ব্যবস্থা করে দেবেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লন্ডনে গিয়ে হায়ার স্টাডিজ মানে? তুমি কি লন্ডন যাবার প্ল্যান করছো নাকি? হ্যাঁ। মানে হঠাৎ কেন? আমাদের ইন্ডিয়াতে কি হায়ার স্টাডিজ হয় না? কেন হয় না? কিন্তু ব্যাস, তাহলে তুমি এইখানেই করবে। তুমি বুঝতে পারছো না, লন্ডনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কত গ্ল্যামারাস, কত প্রেস্টিজিয়াস বলো তো। সবাই বলবে মঞ্জুলা রায় FRCS ফ্রম লন্ডন। একটা কথা বলবো মঞ্জুলা, কিছু মনে করবে না? না, বলো না। ইংরেজরা আমাদের দেশ থেকে বহুদূর আগে চলে গেছে, কিন্তু এই তোমার মতন এক দুটা স্যাম্পল ছেড়ে গেছে, যারা এখন ওই লন্ডন ওই সব নামে তোমাদের জিভ থেকে টপ টপ করে নাল ঝরে। একদম ফালতু কথা বলবে না। আমি যে লোভী নই সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি তো শুধু আমার ক্যারিয়ারটা একটু গুছিয়ে নিতে চাইছিলাম, ব্যাস এটুকুই। আচ্ছা বেশ, তা নয় হলো, কিন্তু তুমি চলে গেলে আমার কি হবে? কি আবার হবে? তোমাকে একটু রান্না বান্না করে খেতে হবে একা একা। সে না হয় রান্নাও করে নিলাম। এই, তুমি আমায় মিস করবে না? করবো তো, খুব মিস করবো, কিন্তু ওই কটা বছর আমাকে একটু বুকে পাথর রেখেই চলতে হবে, নইলে আমার এই সুন্দর ভবিষ্যৎটার স্বপ্ন যেটা আমি দেখেছি সেটা তো কোনোদিনও সত্যি হবে না গো। তারপর প্রায় মাস 3 ধরে
মঞ্জুলা যে কি পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছিল আপনাকে বলে বোঝাতে পারবো না অফিসার। আর যত দিন যাচ্ছিল ওকে হারানোর ভয়টা আমাকে একদম পাগল করে দিচ্ছিল, আমার মাথা ছাড়া দিয়ে উঠছিল। তারপর একদিন হঠাৎ কি গো, কি হয়েছে সন্ধ্যেবেলাটা মাথায় হাত? বাবা কাঁদছো কেন? শরীর খারাপ নাকি গো? হ্যাঁ বিবেক, আমার আমার সব কিছু শেষ হয়ে গেছে বিবেক, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? কি হয়েছে? আজ আমার সব স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কি আমাকে একটু খুলে বলো না, কি স্বপ্ন, কি ভেঙে পড়েছে? আজ ওরা আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে। ও, তা তুমি কি করে জানলে? অমিতাভদা ফোন করেছিল লন্ডন থেকে, তাছাড়া ইমেলও এসেছে। কিন্তু সর্বনাশ। আর একবার যখন রিজেক্ট হয়েছে তাহলে আর কোনো আশা নেই। না না, তা কেন? তুমি তো আবার অ্যাপ্লাই করতে পারো। না, ওখানে আর করা যাবে না। কেন যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কোনো ইনস্টিটিউট অ্যাপ্লাই করবে। সেটাও সম্ভব নয় বিবেক। সেটাও সম্ভব নয়? আরে আমি কিছুই বুঝতে পারছি না। বিবেক, অমিতাভদা বলল ওখানকার একটা ইনস্টিটিউট থেকে যদি রিজেক্ট করে দেয় তাহলে নাকি বাকি ইনস্টিটিউটগুলো ডেটাবেস ঘেটে চেক করে অ্যাপ্লিকেশন বাতিল করে দেয়। এই রে, তাহলে তো সত্যিই মুশকিল। তাহলে এখন কি করবে গো? আমি আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না বিবেক। বিবেক, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই এরকম না। কথা একদম বলো না মঞ্জুলা, একদম এইসব কথা বলবে না। তোমাকে বাঁচতেই হবে। কত মানুষের সেবা করবে তুমি, তাদের ট্রিটমেন্ট করবে। আর আমার আমার কি হবে? তারপর আমি ওকে অনেক বুঝিয়েছিলাম জানেন, আমি যতটা সম্ভব ওর পাশে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু মঞ্জুলার যে ওই পরিস্থিতিতে কাউন্সিলিং এর দরকার ছিল সেটা আপনি বুঝতে পারেননি? হ্যাঁ বুঝতে পেরেছিলাম। তাহলে করাননি কেন? ওকে বলেছিলাম বহুবার, কিন্তু 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 ও কিছুতেই রাজি হয়নি। কেন রাজি হয়নি কেন? গত 2-2.5 মাস ও বাড়ি থেকেই বেরোয়নি, নিজেকে একদম গৃহবন্দী করে ফেলেছিল। ক্লিনিকেও যেত না, বেশিরভাগ সময় ওর মোবাইলটাকেও বন্ধ রাখতো। শ্বশুরমশাই যদি আমার ফোনে ফোন করতো, ও শটান বলে দিত যে ও কথা বলতে পারবে না। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আসানসোলে, সিটি সেন্টারের কাছে। আর আপনারা থাকেন কোথায়? আমাদের আসল বাড়ি বার্নপুরে। বাবা মায়ের মৃত্যুর পর আমি এখন এই উষাগ্রামে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি। আচ্ছা একটা কথা বলুন তো, কি বলুন? আপনার স্ত্রী আজকে কি খেয়েছিল? লাঞ্চে? না না, আমি জানতে চাইছি মঞ্জুলা ঠিক কি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। ফিনাইল। বোতলটা কি আপনাদের বাথরুমে রাখা ছিল? হ্যাঁ, দিন কয়েক আগে মাসকাবাড়িতে 2টো ফিনাইলের বোতল দিয়ে গেছিল, তার মধ্যে একটা মঞ্জুলা বাথরুমে রেখেছিল। সেটাই ও পুরোটা খেয়ে ফেলে। ঠিক আছে, বডিটা আমরা পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি। আর সন্ধ্যের সময় আপনাকে একবার থানায় যেতে হতে পারে। কেন আমাকে থানায় যেতে হবে কেন? আপনার স্টেটমেন্টটা রেকর্ড করতে হবে ডক্টর, তার জন্যই আপনাকে থানায় যেতে হবে। ঠিক আছে, আমি যাব। আর হ্যাঁ, মঞ্জুলার বাপের বাড়িতে খবর দিয়েছেন? না, এখনো আমার শ্বশুর মশাইকে কিছু ইনফর্ম করা হয়নি। 2019 সালে আসানসোল শহরের বুকে ঘটে যাওয়া লেডি ডক্টর মিসেস মঞ্জুলা রায়ের মৃত্যু ঘিরে রহস্য একেবারে দানা বেঁধে উঠেছিল। হাসপাতালের ডাক্তারের মতে তার মৃত্যু ফিনাইল খেয়ে নয়, সম্ভবত অন্য কোনো কারণে হয়েছিল। মঞ্জুলা রায়ের স্বামী বিবেক রায়, যিনি পেশায় নিজেও একজন ডাক্তার ছিলেন, তিনি ক্রমাগত দাবি করছিলেন মঞ্জুলা মানসিক অবসাদের কারণেই ফিনাইল খেয়েছিল। ঠিক কি কারণ লুকিয়েছিল মঞ্জুলা দেবীর মৃত্যুর পিছনে, আসুন দেখে নেই। না ম্যাডাম, আমার জামাই তো আমাকে ফোন করে কিছু জানায়নি। সে কি, বিবেক আপনাকে এখনো ফোন করেনি? কেন অকারণ মিথ্যে বলবো বলুন তো? না, সেটা বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। এই ভয়টা পেয়েছিলেন মানে? ওদের বিয়েটা হয়েছিল
খবরের কাগজ থেকে সম্বন্ধ করে। কিন্তু এই বিয়েতে আমার একটু মত ছিল না। নেহাত মঞ্জুলার মাসে জোরাজুরি করছিল বলে, তা না হলে বিবেকের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দিতাম না। একটু খুলে বলুন তো কি ব্যাপার? বিবেকের সঙ্গে প্রতিদিন দেখা হওয়ার পর থেকে আমার কিন্তু ওকে খুব একটা ভালো লাগেনি, বিশেষত ওর সঙ্গে কথা বলে। হ্যাঁ, মানছি ও একজন ডাক্তার, সে তো আমার মেয়েও ডাক্তার, কিন্তু কই, আমার মেয়ে তো কখনো বিবেকের মতো আমার সাথে রূঢ় ব্যবহার করতো না, চ্যাটাং চ্যাটাং কথা বলতো না, ধরাকে সরাজ্ঞান করতো না। কিন্তু আপনার জামাইয়ের সঙ্গে কথা বলে তো একটু এরকম মনে হলো না। আসলে ও সবসময় ভদ্রতার একটা মুখোশ পরে থাকে। যেদিন আপনার সামনে থেকে ওই মুখোশটা খসে যাবে, সেদিন বুঝবেন ও কি জিনিস। আপনার মেয়ের বিয়ে কতদিন হয়েছিল? ওই প্রায় 5 বছর। আচ্ছা, আপনার মেয়ে বিবাহিত জীবনে সুখী ছিল? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমি একটা বেসরকারি কোম্পানিতে সামান্য পিয়নের চাকরি করতাম। খুব টানাটানি সংসার ছিল। তারপর আবার মঞ্জুলা ছোট থাকতেই মঞ্জুলার মা ম্যালেরিয়া রোগে মারা যায়। তারপর থেকে ওই মা মরা মেয়েটাকে প্রায় আমি মানুষ করেছিলাম। হ্যাঁ, মঞ্জুলার মাসিও যদি অনেকটা সাহায্য করেছে ওকে। আমি ওর মা বাবা দুজনের ভালোবাসা দিয়েছিলাম। অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে ওকে ডাক্তার বানিয়েছিলাম। তারপর খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম। কিন্তু 2 বছর যেতে না যেতেই ওর সংসারে যে এমন অশান্তি নেমে আসবে তা আমি ভাবিনি। অশান্তি? বিয়ের 2 বছর পর থেকে কি নিয়ে অশান্তি শুরু হয়েছিল? তখন আমার বেয়ান বেঁচে ছিলেন। বিয়ের 2 বছর পরেও মঞ্জুলা মা হতে পারিনি বলে আমার জামাই আর বেয়ান মিলে ওর ওপর অকথ্য শারীরিক আর মানসিক অত্যাচার করত। তারপর বেয়ান মারা যাওয়ার পর অশান্তি কিছুটা থিতিয়েছিল। কিন্তু বলুন, আমি শুনছি। কিন্তু গত বছর ডিসেম্বর মাস থেকে আবার নতুন করে অশান্তি শুরু হলো। নতুন করে আবার কি নিয়ে অশান্তি শুরু হয়েছিল? একদিন মঞ্জুলা এসেছিল আমার কাছে, এসে বলল, একটা মানুষ যে এতটা নিচে নামতে পারে সেটা আমি কোনোদিনও ধারণাও করতে পারিনি বাবা। কেন, আবার কি হলো? আমি নিজে একজন গাইনি, তাছাড়া আমি কলকাতায় গিয়ে টেস্টও করিয়েছিলাম বাবা। জানো বাবা, আমার সমস্ত রিপোর্ট নর্মাল এসেছিল, কিন্তু তারপরেও বিবেকের মা বেঁচে থাকতে বিবেকের সাথে মিলে আমার এই সন্তানহীনতার জন্য আমাকে দিন রাত অকথ্য অত্যাচার করতো। আমি ওদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার কোনো দোষ নেই এতে, এই সমস্যার নিঘাত বিবেকের, কিন্তু ওরা তখন আমার কোনো কথাই শুনতে রাজি হয়নি বাবা। কিন্তু এইসব তো অনেক পুরনো কথা রে মা, অযথা আর পুরনো কাসন দিকে এটি লাভ কি? কথাটা তুমি ভুল কিছু বলনি। আসলে আমি বলতে চাইছি, এই সংসারটা বাঁচানোর জন্য আমি তখন ওই সব কিছু মেনে নিয়েছিলাম। এমনকি শাশুড়ি চলে যাওয়ার পর আমি আস্তে আস্তে সব কিছু ভুলে গিয়েছিলাম। কিন্তু ইদানিং তোমার জামাই যা শুরু করেছে, তাতে শুধু আমি কেন, এই পৃথিবীর কোনো মেয়েরই মাথা ঠিক থাকবে না, কেউ মেনে নেবে না। কেন, কি শুরু করেছে বিবেক? কি হলো বল না। আসলে সেদিন সন্ধেবেলায় আর না আর না 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 সুইটার, ও তুমি কেন আমাকে এরকম ভুল বুঝছো বলো তো? আমি কি আর ইচ্ছা করে তোমার সাথে দেখা করছি না? না না, এই না, আমার দিব্যি, একদম না না। আচ্ছা, আমি তোমায় কথা দিচ্ছি, আমার কলকাতায় এই 3টে সার্জারি আছে, ওইটা মিটিয়ে নিয়ে আমি তোমাকে নিয়ে অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাবো, কেমন? বউকে আমি টুপি টাপা দিয়ে দেবো, বলবো রাঁচিতে যাচ্ছি, এটা সেমিনার আছে। বিবেক, কিছু বলছো তুমি? আমি ওদিকে ক্লিনিক সামলে বাড়ি এসে রান্নাঘরে খেটে খেটে মরবো, আর তুমি এখানে আমাকে টুপি পরিয়ে অন্য মেয়ে ছেলে নিয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার প্ল্যান করবে, তাই না? কি ভেবেছো তুমি? কি ভেবেছো? সাপের 5 পা দেখেছো? আরে কি বলছো তুমি? ভুল বুঝছো। আরে আরে রাজীবের সাথে কথা বলছিলাম গো, ডক্টর রাজীব সেনগুপ্ত। আরে সেই যে গো আমাদের সেই বিয়েতে এসে, আরে সেই 56টা রসগোল্লা খেলো না বাজি ধরে, রাজীব। তাই নাকি? হ্যাঁ, তা তুমি কবে থেকে রাজীবকে আবার সুইটহার্ট বলে ডাকছো? ইমা, তুমি ভুল বুঝছো, সব ভুল শোন। মেয়েটাকে? মেয়ে? কোন মেয়ে? যার জন্য তুমি আমাকে ঠকাচ্ছ। তুমি ভুল বুঝছো মঞ্জুলা, আমার জীবনে এরকম তো কেউ নেই। আর কত মিথ্যে কথা বলবে তুমি বিবেক? আরে মিথ্যে বলতে বলতে তোমার জিভটা তো এবার খসে পড়ে যায়। লজ্জা করে না? না একটুও লজ্জা করে না তোমার? তোর কোথাকারে? এই লজ্জা তো তোর করা উচিত, শয়তান মেয়ে ছেলে।
যতদিন মা বেঁচে ছিল ততদিন তাকে নাতি নাতনির মুখ দেখাতে পারিসনি। আজও তোর পেটে বাচ্চা অব্দি এলো না, আবার বড় বড় কথা বলিস, আবার আমাকেই তোর বলিস। আমাকে বেশ করেছি বলেছি, আবারও বলবো, বারবার বলবো, ছোট লোক, দুশ্চরিত্র, লম্পট কোথাকারে। আমাকে ঠকিয়ে না জানি বাইরে কতজনের সাথে শুয়ে আসছো তুমি। তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তার সাথেই শুচ্ছি, তার সাথেই মেলামেশা করছি, যাকে আমি বিয়ে করব। শখ কত, হ্যাঁ? বিয়ে করবে তাই না? আরে আমি তোমাকে ডিভোর্স দিলে তারপরেই না তুমি কাউকে বিয়ে করবে? একটা কথা কান খুলে শুনে রাখো বিবেক, তোমাকে আমি এত সহজে মুক্তি দেব না, তোমাকে আমি নরকে পাঠাবো। এই কি করবি, কি করবি তুই আমার, কি করবি? কি করব? আজকে তোমাকে আমি ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বিবেক, এরপরও তুমি যদি এই বদমাইশিগুলো, এই নোংরামিগুলো না বন্ধ করো, আর ভবিষ্যতে যদি আর একটা আঁচড়ও আমার গায়ে কাটো না, আমি কিন্তু সোজা থানায় যাব বলে দিলাম। থানা মানে তুমি থানায় যাবে? হ্যাঁ, যাব। আরে কি যাব, গিয়ে তোমার নামে ফোন 98 করব, আর তারপর কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ছুটব। তোমার নাকে কিভাবে দড়ি দিয়ে ঘোরাতে হয়, কিভাবে তোমাকে নাকানি চোবানি খাওয়াতে হয়, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি বিবেক। আর হ্যাঁ, ভুল করেও তুমি এই কথাটাকে কিন্তু মজার ছলে নিও না, নইলে সেটাই তোমার জীবনের সব থেকে বড় ভুল হবে। এই কথাটা আমি বলে দিলাম। সে কি বিবেক অন্য মেয়ের সাথে মেলামেশা করছে? বাবা, আমি জানি না মেয়েটা কে, তবে সে যেই হোক না কেন, তার সাথে আমি বিবেকের বিয়ে কিছুতেই হতে দেব না। কিন্তু তুই একলা ওর সাথে এঁটে উঠতে পারবি? কেন পারবো না? কেন? ও কে? ওর কিসের অকাত আছে বলো তো? বাবা, ও এখন যে নার্সিং হোমগুলোতে কাজ করছে না, সেগুলোর সন্ধান আমি ওকে দিয়েছি। এখনই ওদেরকে ফোন করে ওর এইসব কুকীর্তিগুলোর কথা বলে দিই, তাহলে ওর একটাও কাজ থাকবে না, ও আর কোথাও কাজ পাবে না। সে ঠিক, কিন্তু কাউকে ভাতে মারা ঠিক নয়। আমি সেটা জানি বাবা, কিন্তু এর পরেও যদি ও নিজের ভুল না বোঝে, নিজেকে না শুধরোয়, তাহলে কিন্তু আমি ওর সর্বনাশ করে দিতে পিছপা হব না বাবা। না না, তোকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। আপনি কি করেছিলেন? মঞ্জুলা থেকে সব কথা শোনার পর আমার তো রাতের ঘুম চলে গেছিল, কিছুতেই দু চোখের পাতা এক করতে পারতাম না। প্রথমে ভাবলাম কোনো ভালো উকিলের পরামর্শ নেব, তারপর ভাবলাম উকিল তো সেই ঘুরিয়ে ফিরিয়ে ডিভোর্সের কথা বলবে, আর আমার মেয়ে আইনি বিচ্ছেদে রাজি নয়। তাই অনেক ভেবেচিন্তে আমি ঠিক করলাম একদিন বিবেকের সাথে বাইরে দেখা করব। এই যে বাবা। আরে বাবা, আপনি এখানে? আমি জানি তুমি এই নার্সিংহোমটায় রোজ আসো, তাই তোমার সাথে দেখা করার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। তা সে তো আপনি আমাদের বাড়ি গেলেও পারতেন। আসলে কি জানো, কিছু কথা চার দেয়ালের মধ্যে না হয়ে খোলা আকাশের নিচে হওয়াই ভালো। কি কথা বাবা? আচ্ছা, তুমি যা করছো সেটা কি ঠিক করছো? আমি আবার কি করলাম? এই যে দিনের পর দিন তুমি আমার মেয়েকে ঠকাচ্ছ, অন্য মেয়ের সাথে মিলেমিশে করছো, তাকে তুমি ঠিক করছো? ও বুঝেছি, মেয়ে তার মানে বাপের বাড়ি গিয়ে স্বামীর নামে উল্টোপাল্টা কথা লাগিয়েছে। বাহ, সে যাই বলো, দোষটা কিন্তু তোমারই। ও আর আপনার মেয়ে বুঝি একদম আদর্শ নারী, যা একদম মহাভারতে কোথাও নেই, তাই তো? তুমি তো আমার সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু করে দিলে। একদমই না, আপনার সাথে ঝগড়া করার মতন কোনো রকম সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তবে একটা কথা আপনাকে বলি, শেষের কিন্তু শুরু হয়ে গেছে। তাই এরপর থেকে আমার বাড়িতে কোনোদিন আসার চেষ্টা করবেন না, এবং এই রাস্তা এখানে সেখানে আমার সাথে দেখা করার কোনো রকম চেষ্টা করবেন না, না হলে কিন্তু তার ফল মোটেই ভালো হবে না। চলি। তারপর? আসলে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ তো, তাই আমাদের ব্যাংকে গুচ্ছ গুচ্ছ টাকা না থাকলেও বুকের ভিতর কিন্তু একটা জিনিস বরাবরই থাকে, আর সেটা হলো আত্মসম্মান। তাই মঞ্জুলার অসুস্থতার খবর পেয়ে আমি কিন্তু ওকে দেখতে যাইনি, হাজার কষ্ট হলেও যাইনি। দাঁড়ান, মঞ্জুলা অসুস্থ হয়ে পড়েছিল মানে? হ্যাঁ, ও প্রায় গত 2 মাস ধরে অসুস্থ ছিল। কি হয়েছিল সেটা ঠিক জানি না। আশ্চর্য, নিজের ইগোর কারণে আপনি একবারও মেয়ের খবরাখবর নেননি? ইগো নয় ম্যাডাম, ওই যে বললাম আত্মসম্মান আর কিছুটা ভয়। কিসের ভয়? অশান্তির। ঠিক আছে,
আজ আমি আসছি, এরপরে দরকার হলে আবার আসবো। দাঁড়ান ম্যাডাম, আমার একটা কথা আছে। বলুন। আমার কিন্তু দুটো কথা মনে হচ্ছে। কি? হয় আমার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে, আর নয়তো ওকে ঠান্ডা মাথায় খুব নিখুঁতভাবে প্ল্যান করে খুন করা হয়েছে। দেখো, এই মঞ্জুলার বাবার সন্দেহটা নেহাতি অমূলক নয়। মেয়েটিকে হয় কেউ আত্মহত্যার প্ররোচনা দিয়েছে অথবা ঠান্ডা মাথায় খুন করেছে। স্যার, লুসিফার হাসপাতালের ডক্টর টিকে পালু কিন্তু আমাকে বলেছিল যে ওনার মনে হয় যে মঞ্জুলার ফিনাইলের বিষক্রিয়ায় মৃত্যু হয়নি। মৃত্যুটা যেভাবেই হয়ে থাকুক, ওটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, মানে অপমৃত্যু। আপনার কি মনে হয় স্যার, খুন হোক বা আত্মহত্যা, এর পেছনে কারণটা কি হতে পারে? দেখো, মঞ্জুলার বাবা তোমায় যেসব কথা বলেছেন তা মিথ্যে, এসব মনে করা তো কোনো কারণ নেই। ডেফিনেটলি স্যার, উনি সদ্য ওনার মেয়েকে হারিয়েছেন, উনি খামোকা মিথ্যে কথা বলতে যাবেনই বা কেন? তার মানে ইদানিং বিবেক আর মঞ্জুলার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে অশান্তি চলছিল। সেখানেই তো সমস্যাটা স্যার। কিসের সমস্যা? স্যার, এই বিবেকের জীবনে তৃতীয় রহস্যময়ী নারীটি কে, সেই বিষয়ে কিন্তু মঞ্জুলার বাবাও জানে না। আর সেটা জানাবার জন্য মঞ্জুলাও এই পৃথিবীতে আর নেই। রাইট স্যার। আর তাছাড়া বিবেকও তো আমাদের কিছু বলবে না। যদি ওই তৃতীয় রহস্যময়ী মহিলাই মঞ্জুলার অপমৃত্যুর কারণ হয়ে থাকে, আমার মনে হয় না বিবেক মুখ খুলবে। তাহলে স্যার এখন আমাদের কি করণীয়, কোন পথে এগোবো? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ডক্টর মঞ্জুলা রায়ের পোস্টমর্টম রিপোর্টটা আসতে দাও, তারপর দেখছি। ওকে স্যার। ডক্টর মঞ্জুলা রায়ের স্বামী ডক্টর বিবেক রায় যতই তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্কটা মধুর ছিল বলুন না কেন, মঞ্জুলার বাবার সঙ্গে কথা বলে আমরা কিন্তু বেশ বুঝতে পারি ডাক্তার দম্পতির সম্পর্ক মোটেও স্বাভাবিক এবং মধুর ছিল না। তাদের মধ্যে অশান্তির কারণ ছিল এক রহস্যময়ী নারী। কিন্তু কে সেই নারী, কি তার পরিচয়, তার সঙ্গে মঞ্জুলার অপমৃত্যুর কি কোনো সম্পর্ক ছিল? আসুন দেখে নেই। স্যার, আসছি। হ্যাঁ, এসো। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ স্যার, এইমাত্র মঞ্জুলা রায়ের পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পেলাম। কি লেখা আছে রিপোর্টে? স্যার, রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে ডক্টর মঞ্জুলা রায় সুইসাইড করেননি, খুন করা হয়েছিল ওনাকে, যাকে বলে কোল্ড ব্লাডেড মার্ডার। হোয়াট? স্যার, মঞ্জুলা রায়ের দেহ থেকে ফিনাইল বা ওই জাতীয় কোনো কীটনাশক পাওয়া যায়নি। তাহলে কি পাওয়া গেছে? স্যার, মঞ্জুলার দেহে অত্যধিক মাত্রায় প্রোপোফলের উপস্থিতি রয়েছে। প্রোপোফল? সেটা কি? স্যার, এটা এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক যা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মানে প্রোপোফল নামক ওই রাসায়নিকের ওভারডোজের কারণেই মৃত্যু হয়েছে মঞ্জুলার? স্যার, আমি একজন ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। উনি বললেন যে প্রোপোফল এমন এক ধরনের ড্রাগ যা অতিরিক্ত মাত্রায় মানুষের শরীরে প্রবেশ করলে নার্ভগুলো শিথিল হয়ে যায়, তারপর আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস ধীর হতে থাকে, মাথায় রক্ত চলাচলও বন্ধ হতে থাকে, আর তারপর কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদযন্ত্র বিকল হয়ে যায়। কিন্তু মঞ্জুলার দেহে এই অতিরিক্ত মাত্রায় প্রোপোফল ঢুকলো কি করে? স্যার, প্রোপোফল হচ্ছে একটা অ্যানাস্থেটিক ইন্টারভেনাস ড্রাগ যা অপারেশনের আগে অ্যানাস্থেসিয়ার সময় মানুষের শরীরে দেওয়া হয়। তো স্যার, এখানেই তো সব থেকে বড় টুইস্টটা রয়েছে। কি টুইস্ট? সেদিন লুসিফার হাসপাতালের করিডোরে ডক্টর মঞ্জুলা রায়ের স্বামী বিবেক রায় আমাকে বলেছিল, আপনার নাম কি? বিবেক, ডক্টর বিবেক রয়। আপনি কিসের ডাক্তার? আমি একজন অ্যানাস্থেসিস্ট। তার মানে ডক্টর বিবেক রায় একজন অ্যানাস্থেসিস্ট হওয়ার জন্য উনি প্রোপোফলের ডোজ আর ওভারডোজ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন? একদমই তাই স্যার। তুমি একটা কাজ করো, ফোর্স নিয়ে যাও আর ওই বিবেককে থানায় তুলে আনো। রাইট স্যার। ডাক্তারবাবু, কি ব্যাপার আপনারা? আপনাকে তো একটু আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? বেশি দূরে নয়, লোকাল থানায়। মানে কেন? সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। না না, সরি, আমার কাজ আছে, আমাকে অন্য জায়গায় যেতে হবে। শুনুন, ওসব কাজ পরে করবেন। এই নিয়ে এসো। চলুন। না না, এটা হতে পারে না। চলুন আপনি। আরে ম্যাডাম, আমার কথা তো শুনুন।
বিবেক রায়, ডাক্তার বিবেক রায়, অ্যানাস্থেশিয়া স্পেশালিস্ট। কি তাই তো ঠিক বললাম? হ্যাঁ ঠিকই বলছেন। না কিন্তু আমাকে এটা বলুন যে আমাকে রাস্তা থেকে এভাবে থানায় ধরে আনলেন কেন? না না, পৃথিবীর কোনো সভ্য দেশে এটা করা যায় না। আর পৃথিবীর কোনো সভ্য দেশের ডাক্তাররাও তোর মতো এরকম জঘন্য কাজ করে না। কেন? কি কি করেছি আমি? বলছি সব বলছি। সবুজ সইতে হবে তো, তবেই তো মেয়া ফলবে। অফিসার, এটা কি জানিস? না আমি জানি না। এটা পোস্টমর্টম রিপোর্ট। পোস্টমর্টম রিপোর্ট কার? কার আবার? তোর বউয়ের, ডক্টর মঞ্জুলা রায়। তো সেটা আমাকে দেখানো হচ্ছে কেন? কারণটা বলছি, তার আগে বলতো তোর বউয়ের মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল? আর কতবার বলবো? ফিনাইল খেয়ে। ডাক্তারির সাথে সাথে এখন গল্প উপন্যাসও লিখছিস নাকি? মানে মানে এই যে তুই মিথ্যে গল্প বলছিস যে তোর বউ ফিনাইল খেয়ে মরেছে, কিন্তু তোর বউ ফিনাইল খেয়ে মারা যায়নি। তোর বউয়ের মৃত্যু হয়েছে অ্যানাস্থেশিয়া ব্যবহৃত একটা মারাত্মক ড্রাগ প্রোপোফলের ওভারডোজের কারণে। মঞ্জুলার দেহে জেনে শুনে অতিরিক্ত প্রোপোফল ঢোকানো হয়েছিল। আর সেই মারাত্মক ইনজেকশনটা দিয়েছিলিস তুই। আর একজন অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ হিসাবে কারোর শরীরে প্রোপোফলের মাত্রা বেশি হলে কি হতে পারে সেটা তো তোর থেকে ভালো কেউ জানবে না। আর মঞ্জুলার আশেপাশে এরকম আর তো কেউ ছিল না যারা এই ব্যাপারটা জানে। তাই স্বীকার করে নে, মঞ্জুলাকে তুই খুন করেছিস। শোন, আর যদি তুই স্বীকার না করিস, তোকে আমরা জামা প্যান্ট খুলিয়ে পিচমোড়া করে বেঁধে বরফের উপর উল্টো শোয়াবো। সারা রাত ধরে চাবুক পেটা করব। আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না অফিসার। বিশ্বাস করুন, আমি এক প্রকার বাধ্য হয়ে ইনজেকশনটা দিয়েছিলাম। কেন বাধ্য হয়ে? কেন? আসলে ওর বাচ্চা হয়নি বলে ওর সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না। আর তারপর এই গত কয়েক মাস ধরে এক লেডি ডাক্তারের সাথে আমি মেলামেশা করছিলাম। কে সে? কি নাম তার? সোহিনী, ডক্টর সোহিনী গোস্বামী, কার্ডিওলজিস্ট। ওই কমাসে সোহিনীকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। সোহিনীও আমাকে খুব ভালোবাসতো। আমরা ফ্রি থাকলে রোজ দেখা করতাম, ফোনেও কথা বলতাম। কিন্তু হঠাৎ একদিন। মেয়েটাকে? মেয়ে? কোন মেয়ে? যার জন্য তুমি আমাকে ঠকাচ্ছ। তুমি ভুল বুঝছো মঞ্জুলা, আমার জীবনে এরকম তো কেউ নেই। আর কত মিথ্যে কথা বলবে তুমি বিবেক? আরে মিথ্যে বলতে বলতে তোমার জিভটা তো এবার খসে পড়ে যায়। লজ্জা করে না? না একটুও লজ্জা করে না তোমার? তোর কোথাকারে? এই লজ্জা তো তোর করা উচিত, শয়তান মেয়ে ছেলে। যতদিন মা বেঁচে ছিল ততদিন তাকে নাতি নাতনির মুখ দেখাতে পারিসনি। আজও তোর পেটে বাচ্চা অব্দি এলো না, আবার বড় বড় কথা বলিস, আবার আমাকেই তোর বলিস। আমাকে বেশ করেছি, আবারও বলবো, বারবার বলবো, ছোট লোক, দুশ্চরিত্র, লম্পট কোথাকারে। আমাকে ঠকিয়ে না জানি বাইরে কতজনের সাথে শুয়ে আসছো তুমি। তাহলে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তার সাথেই শুচ্ছি, তার সাথেই মেলামেশা করছি, যাকে আমি বিয়ে করব। শখ কত? হ্যাঁ, বিয়ে করবে তাই না? আরে আমি তোমাকে ডিভোর্স দিলে তারপরেই না তুমি কাউকে বিয়ে করবে? একটা কথা কান খুলে শুনে রাখো বিবেক, তোমাকে আমি এত সহজে মুক্তি দেব না। তোমাকে আমি নরকে পাঠাবো। এই কি করবি? কি করবি তুই আমার? কি করবি? কি করব?
আজকে তোমাকে আমি ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বিবেক, এরপরও তুমি যদি এই এই বদমাইশিগুলো, এই নোংরামিগুলো না বন্ধ করো, আর ভবিষ্যতে যদি আর একটা আঁচড়ও আমার গায়ে কাটো না, আমি কিন্তু সোজা থানায় যাব বলে দিলাম। থানা মানে তুমি থানায় যাবে? হ্যাঁ, যাবো। আরে কি যাব, গিয়ে তোমার নামে ফোন 98 করব, আর তারপর কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ঠুকবো। তোমার নাকে কিভাবে দড়ি দিয়ে ঘোরাতে হয়, কিভাবে তোমাকে নাকানি চোবানি খাওয়াতে হয়, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি বিবেক। আর হ্যাঁ, ভুল করেও তুমি এই কথাটাকে কিন্তু মজার ছলে নিও না, নইলে সেটাই তোমার জীবনের সব থেকে বড় ভুল হবে। এই কথাটা আমি বলে দিলাম। মাঝপথে ব্রেক মারলে চলবে না, বলে যা, আমরা শুনছি। বলছি মঞ্জুলার সেদিনের সেই হুমকির কথা আমি পরের দিনই সোহিনীকে সবটা জানাই, আর জানাতেই ও, এই তোমার পুরুষত্ব। আমি তো তোমাকে একটা সাহসী মানুষ ভেবেছিলাম বিবেক। কিন্তু এখন তো দেখছি তুমি আসলে একটা ভেড়া। সোহিনী, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি একবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি, কি বুঝবো? হ্যাঁ, এতদিন আমার সাথে মেলামেশা করার পর এখন যেই বউ আইনে জুজু দেখিয়েছে, অমনি তুমি আমায় ছেড়ে দেওয়ার প্ল্যান করেছো। আরে বাবা, আমি তোমাকে ছাড়বো না, বিশ্বাস করো। কিন্তু তোমার কথাবার্তা শুনে আমার ঠিক সেরকমই মনে হচ্ছে। সোহিনী, তুমি আমার বউকে চেনো না, ও কিন্তু যা বলে সেটাই করে। আচ্ছা, ও যদি দুম করে এখন থানায় চলে গিয়ে আমার নামে বধূ নির্যাতনের কেস করে, তাহলে আমার অবস্থাটা কি হবে একবারও ভেবে দেখেছো? আমি কেন ভাববো? দায় পড়েছে নাকি আমার? নাকি তোমার ওই সো কল্ড দাম্পত্য কলহ মেটানোর ঠেকা নিয়েছি আমি? কোনটা? সোহিনী প্লিজ, তুমি একদম বেফালতু কথা বলো না। আমার কথাটা ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। আপাতত আমরা এখন একে অপরের সাথে ফোনে কথা বলবো না, ইনফ্যাক্ট আমরা টেক্সটও করবো না কেউ কাউকে। দেখেছো কিরকম ধূর্ত লোক, আস্তে আস্তে সম্পর্কটাই ভেঙে দিচ্ছে। উফ না রে বাবা, আরে বাইরে তো আমরা দেখা করবোই। বিবেক, জাস্ট লিসেন টু মি। যদি তুমি আমাকে চিট করার কথা ভেবে থাকো, তাহলে কিন্তু তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছো। আর বাকি রইল আমাদের বিয়ের ব্যাপারটা। আমি তোমায় 6 মাস সময় দিচ্ছি, 6 মাস, পুরো 180 দিন। আর আজ থেকেই তার কাউন্টডাউন শুরু। তারপরেও যদি তুমি আমাকে টুপি টাপা দিয়ে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করো, তাহলে আমি নিজে থানায় যাব আর গিয়ে বলবো যে তুমি আমাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে সহবাস করেছো। জাস্ট মাইন্ড ইট। তারপর আমার তখন জলে কুমির আর ডাঙায় বাঘ অবস্থা। একদিকে মঞ্জুলার হুমকি, আরেকদিকে সোহিনীর সেই প্রেশার। আমি আর সেই চাপ সামলাতে পারছিলাম না। আর তখনই ঘটলো এক অদ্ভুত ঘটনা। অদ্ভুত ঘটনা বলতে? মঞ্জুলা থেকে থেকে হঠাৎ এখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে শুরু করলো। তার মানে আমি ডাক্তার হয়েও কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ইনফ্যাক্ট মঞ্জুলা নিজেও কিছু বুঝতে পারছিল না। বেশ কিছু টেস্ট করানো হয়েছিল, আর তারপর আমার এক ডাক্তার বন্ধু, তার পরামর্শে আমি মঞ্জুলাকে নিয়ে এক এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর গায়েনের কাছে যাই। বুঝলাম। আমার ঠিক কি হয়েছে ডক্টর? আপনি নিজেও তো একজন ডাক্তার। হ্যাঁ, আপনি অ্যাডিসন্স ডিজিজের নাম শুনেছেন? শুনেছি, কলেজে থাকাকালীন পড়েছিলাম মনে হয়। এটা একটা বিরল রোগ, আর আপনার সেটাই হয়েছে। আচ্ছা স্যার, এই অ্যাডিসেন্স রোগটা ঠিক কি কারণে হয়? এটা বিভিন্ন কারণে হয়, তবে আমাদের এই উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় টিবি দেহের অ্যাড্রিনালিন গ্ল্যান্ডগুলোকে নষ্ট করে দিলে। স্যার, আমি বাঁচবো তো? হ্যাঁ, অবশ্যই বাঁচবেন। আপাতত একটু রেস্টে থাকুন, একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করুন, আর আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি মনে করে ওগুলো খাবেন, তাহলেই হবে। আর হ্যাঁ,
একটা স্পেশাল ইনজেকশন লিখে দিচ্ছি, ওটা মনে করে দিনে 2 বার নেবেন। হ্যাঁ, নিয়ে নেব। আপনি নিজে নিতে যাবেন না, আপনার কর্তার্থী তো একজন ডক্টর, উনি না হয় দিয়ে দেবেন দিনে 2 বার। তুমি থানায় যাবে? হ্যাঁ, যাবো। আরে কি যাব, গিয়ে তোমার নামে ফোন 98 করব, আর তারপর কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ঠুকবো। তোমার নাকে কিভাবে দড়ি দিয়ে ঘোরাতে হয়, কিভাবে তোমাকে নাকানি চোবানি খাওয়াতে হয়, সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি বিবেক। আর হ্যাঁ, ভুল করেও তুমি এই কথাটাকে কিন্তু মজার ছলে নিও না। বিবেক, জাস্ট লিসেন টু মি। যদি তুমি আমাকে চিট করার কথা ভেবে থাকো, তাহলে কিন্তু তুমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছো। আর বাকি রইল আমাদের বিয়ের ব্যাপারটা। আমি তোমায় 6 মাস সময় দিচ্ছি, 6 মাস, পুরো 180 দিন। আর আজ থেকেই তার কাউন্টডাউন শুরু। তারপরেও যদি তুমি আমাকে টুপি টাপা দিয়ে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করো, তাহলে আমি নিজে থানায় যাব আর গিয়ে বলবো যে তুমি আমাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে সহবাস করেছো। একটা স্পেশাল ইনজেকশন লিখে দিচ্ছি, ওটা মনে করে দিনে 2 বার নেবেন। হ্যাঁ, নিয়ে নেব। আপনি নিজে নিতে যাবেন না, আপনার কর্তার্থী তো একজন ডক্টর, উনি না হয় দিয়ে দেবেন দিনে 2 বার। আমি জানতাম মঞ্জুলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ওকে কোনোভাবেই বাঁচানো যাবে না, কিন্তু আমাকে যাতে কেউ সন্দেহ না করে তাই আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আসলে কি জানিস বিবেক, পৃথিবীতে যারা নিজেদেরকে খুব চালাক বলে মনে করে তারা আসলে খুব বোকা হয়। আর অপরাধীরা তো বটেই, তারা প্রত্যেকবার কোনো না কোনো একটা ভুল করে আর আমরা একটা ক্লু পেয়ে যাই। এই যেমন তুই বুঝতেই পারিসনি ফরেন্সিক রিপোর্টে ওই প্রোপোফলের অস্তিত্ব ঠিক ধরা পড়বে। তুই যা করেছিস তার জন্য তোর কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে, কারণ আইনের হাত থেকে তোর মতো ঘৃণ্য অপরাধীদের কোনো নিস্তার নেই। 2019 সালে আসানসোল শহরের বুকে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রায় সম্প্রতি ঘোষিত হয়েছে। মহামান্য আদালত ডক্টর বিবেক রায়কে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সাজা মানে ফাঁসির সাজা শুনিয়েছেন। এই রায়ে আমরা অত্যন্ত খুশি, কারণ একজন হিপোক্রেটিকের শপথ নেওয়া চিকিৎসক যদি জীবনদাতার বদলে মৃত্যুদাতা হয়ে যায় তাহলে তার সঙ্গে এরকমই হওয়া উচিত। আর তাই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা সাবধান, সাবধান হও বাংলা।